পুঁজিবাজারে কারসাজির ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট পেশ, এসএসসিকে ব্যর্থ উল্লেখ করে পুনর্গঠনের সুপারিশ। শুধু বিদেশে রপ্তানি নয়, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দেশের বাজারে চাহিদা মেটাতে উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। মিসরাতায় মানব ঢাল ব্যবহার করছে গাদ্দাফি বাহিনী, ন্যাটোর অভিযোগ যুদ্ধে বন্ধে গাদ্দাফির আহ্বান প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম। লুবনা রহমান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বেলা ৩:২১ সংবাদে। দর্শক, চলুন ঘুরে আসি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে। ডিএসএতে আছেন রিসমি আক্তার তিশা ও সিএসএতে আছেন রাজীব জামান। ধন্যবাদ লুবনা। জানিয়ে দিচ্ছি এইমাত্র শেষ হয়ে গেল ঢাকা শেয়ার বাজারের আজকের দিনের লেনদেন, এবং সেই সাথে শেষ হয়ে গেল চট্টগ্রাম শেয়ার বাজারের শেষ কার্য দিবসের লেনদেন। ঢাকা শেয়ার বাজারে আজকের দিন শেষের খবরাখবর জানিয়ে দিচ্ছি। আজ দিনের শুরু হয়েছিল সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে। দিন ব্যাপী আমরা লক্ষ্য করেছি তদন্ত রিপোর্ট নিয়ে একটি কনফিউশন ছিল বিনিয়োগকারীদের মধ্যে। তবে দিন শেষে যেহেতু অনেকটাই সেই রিপোর্ট প্রকাশিত হয়ে গেছে, বিনিয়োগকারীরা কনফিডেন্স আবারও ফিরে পেয়েছে। আমরা দেখেছি দিনের শুরুতে ইন্ডেক্স যতটুকু ওঠানামা করেছে, দিনের শেষ ভাগে এসে এক টানা ঊর্ধ্বমুখী প্রবণতাই ছিল বিনিয়োগকারীদের কনফিডেন্স ফিরে আসার পেছনের মূল কারণ। এছাড়া আমরা দেখেছি ডিএসসি জেনারেল ইন্ডেক্স 92 পয়েন্টের মতো বেড়েছে দিনের শেষ ভাগে এসে এবং অবস্থান করেছে 6547 পয়েন্ট। ডিএসআই ইন্ডেক্স বেড়েছে 76 পয়েন্টের মতো এবং দিন শেষে অবস্থান করেছে 5429 পয়েন্টের। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো আজকে দিনের টার্নওভারের পরিমাণটি। আমরা গতদিন দেখেছিলাম 800 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আজ তদন্ত রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে হঠাৎ করে আমরা দেখলাম প্রায় 1200 কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে, অর্থাৎ গতদিন থেকে প্রায় 400 কোটি টাকার মতো লেনদেন বৃদ্ধি পেয়েছে আজ। এটি বিনিয়োগকারীদের কনফিডেন্স একটি মূল প্রমাণ বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। সেই সাথে ঢাকা শেয়ার বাজার এখন পর্যন্ত লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে বলা যায় প্রায় সবগুলো প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম বেড়েছে। 214টি প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম বেড়েছে, কমেছে মাত্র 34টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এবং আজ ভালো ফান্ডামেন্টাল শেয়ারগুলোর গতি ছিল সবচেয়ে বেশি ঢাকা শেয়ার বাজারে। টপ 10 এর অবস্থান জানাচ্ছি। প্রথম অবস্থানে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় অবস্থানে রয়েছে আফতাব অটোমোবাইলস, কেয়া কসমেটিক্স, আরতি সিরামিক্স, গ্রামীণ ফোন, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড, কর্ণফুলী এবং কনফিডেন্স সিমেন্ট রয়েছে নবম অবস্থানে। এছাড়াও মেঘনা লাইফ এবং ইউনাইটেড এয়ার রয়েছে সর্বশেষ অবস্থানে। তো আমার হাতে এই ছিল ঢাকা শেয়ার বাজারের আজকের দিন শেষে খবরাখবর। আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে, সেখানে রয়েছে রাজীব জামান। ধন্যবাদ তিশা। এরকম ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে শেষ হলো চট্টগ্রাম শেয়ার বাজারের এই সপ্তাহের শেষ কার্য দিবসের লেনদেন। এবং দিন শেষে আমরা দেখেছি যে বেশিরভাগ প্রতিষ্ঠানের সাথে সাথে বেড়েছে সূচক। সিসি 30 ইন্ডেক্স বেড়েছে 123 পয়েন্ট, সেই সাথে সিসি সিলেক্টিভ ক্যাটাগরিজ ইন্ডেক্স দিনের শেষ ভাগে এসে বেড়েছে 175 পয়েন্ট। এছাড়া সর্বমোট লেনদেন হয়েছিল 202টি প্রতিষ্ঠানের শেয়ারে, যার মধ্যে দাম বেড়েছিল 163টি, কমেছে মাত্র 29টি এবং অপরিবর্তিত অবস্থায় ছিল 10টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এছাড়া চট্টগ্রামে গতকাল থেকে লেনদেনের গতি বেশ ভালো হয়েছে। আজকে 106 কোটি টাকা মোট লেনদেন হয়েছে। এছাড়া চট্টগ্রাম শেয়ার বাজারে দিনের শেষ ভাগে এসে যে সকল প্রতিষ্ঠান ছিল টপ ট্রেডার্স এর তালিকার প্রথম অবস্থানে ছিল ইউনাইটেড এয়ার, এর পরপর ছিল আরএকে সিরামিক্স, আফতাব অটো, বেক্সটেক্স, ন্যাশনাল ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, গ্রামীণ ফোন, ইউসিবিএল, এক্সিম ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংক। তো আমার হাতে এই ছিল চট্টগ্রাম শেয়ার বাজারের দিন শেষের খবর। চলে যাচ্ছে 21 মূল খবরে। ধন্যবাদ তিশা এবং রাজীবকে। দর্শক, শুনছিলেন শেয়ার বাজারের আজকের দিন শেষের খবরাখবর। এখন চলুন অন্যান্য সংবাদে। পুঁজিবাজারে সাম্প্রতিক ধসের ঘটনা তদন্তে গঠিত কমিটি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে রিপোর্ট জমা দিয়েছে। কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন কমিটি সকাল 9টায় অর্থমন্ত্রীর বাসায় গিয়ে তার কাছে জমা দেয় ওই রিপোর্ট। তদন্ত প্রতিবেদনে এসএসসি ও স্টক মার্কেটগুলোর ব্যাপক সংস্কারের সুপারিশ করা হয়েছে। প্রতিবেদন জমা দিয়ে ইব্রাহিম খালেদ সাংবাদিকদের জানান, নিয়ন্ত্রক সংস্থা এসএসসি ঠিকভাবে কাজ করেনি। এসএসসির ব্যাপক পুনর্গঠন দরকার। একটি সংঘবদ্ধ চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুঁজি বাজারে কারসাজি করছে। বিকেল 4:30টায় সচিবালয়ে এই বিষয়ে অর্থমন্ত্রী আনুষ্ঠানিক ব্রিফিং করবেন। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী 26শে জানুয়ারি এসএসসির পক্ষে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। 2 মাসেরও বেশি সময় তদন্ত শেষে আজ প্রতিবেদন জমা দেওয়া হলো। ঠিক মতন পালন করেননি বলেই এটা ঘটতে পেরেছে। এর জন্য আমরা বলি যে এটাকে সম্পূর্ণ রিস্ট্রাকচার করা বা কি বলবেন, এটাকে পুনর্গঠন করাটা দরকার।
শুধু বিদেশে রপ্তানি নয়, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দাম নির্ধারণ করে দেশের বাজারে চাহিদা মেটাতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমান সরকার বিনিয়োগ আর ব্যবসা বাণিজ্যে পরিবেশ ফিরিয়ে এনেছে। মালিকরা তা কাজে লাগিয়ে লাভের পাশাপাশি নিম্ন আয়ের মানুষের সুবিধা অসুবিধার দিকে নজর দেবেন এমন আশা প্রধানমন্ত্রীর। সাজেদ রোমেলের রিপোর্ট। পোশাক, খাদ্য, চামড়া, ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যালস ও কৃষিজাত পণ্য সহ বিভিন্ন খাতে রপ্তানিকারকদের মধ্যে 19টি স্বর্ণ, 13টি রৌপ্য, 7টি ব্রোঞ্জ পদক তুলে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিজেরা কূপ খনন ও উৎপাদন করে গ্যাসের ঘাটতি কমিয়ে এবং বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে শিল্প বান্ধব পরিবেশ তৈরি করা হচ্ছে। আর্থিকভাবে তো একটা সীমাবদ্ধতা রয়েছে, সেটা আপনারা ভালো করেই জানেন। তবে এই সীমাবদ্ধতা কাটাতে পারবো যদি আপনারা সঠিকভাবে আপনাদের ট্যাক্সটা দিয়ে দেন। তাহলে আমাদের রেভিনিউ কালেকশন ভালো হলে আরো বেশি আমরা বিদ্যুৎ কেন্দ্র করতে পারবো, আরো বেশি গ্যাস উৎপাদন করতে পারবো, আরো বেশি উন্নতি করতে পারবো, আপনাদের আরো বেশি সুযোগ আমরা দিতে পারবো। বর্তমান সরকারের নানা সুযোগ সুবিধা আর সুস্থ পরিবেশ কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। শুধু বিদেশে রপ্তানি চিন্তা করলে হবে না, আপনার দেশের ভিতরে কিভাবে আপনি আপনার বাজারকে আরো সম্প্রসারিত করতে পারেন, মানুষের ক্রয় ক্ষমতা বাড়তে পারেন, সেরকম মানুষের পাশেও আপনাদেরকে দাঁড়াতে হবে। শেখ হাসিনা অভিযোগ করেন, 91 থেকে আমদানির শুল্ক কমিয়ে দেশীয় শিল্পের বাজার নষ্ট করা হয়েছে, সে বাজার দখল করেছে ভারত। 91 পর্যন্ত বাংলাদেশেও পণ্য আমদানির ক্ষেত্রে 350 থেকে প্রায় 400% বেশি শুল্ক ছিল নিজের দেশের পণ্যকে রক্ষা করার জন্য। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে অপরিকল্পিতভাবে আমদানি শুল্ক কমাতে থাকে এবং 1995 সালে তারা শুল্ক 50% নামিয়ে আনে। ফলে তখন থেকে আপনারা লক্ষ্য করেছেন ভারত এর সুফল তুলে নেয় এবং বাংলাদেশ ভারতীয় পণ্যের বাজারে পরিণত হয়। রেলওয়ে ও ওয়াটারওয়ের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক উদ্যোগ নিচ্ছে। সাজেদ রোমেল, একুশে টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী আসবেন, তাই নতুন করে সাজানো হচ্ছে সিরাজগঞ্জকে। চলছে রাস্তাঘাট সংস্কার, থেমে নেই প্রচারণা। 9 এপ্রিল সিরাজগঞ্জের সায়দাবাদের 150 মেগাওয়াট ক্ষমতার পিকিং পাওয়ার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন, কওমি জুট মিল ও 4 লেন বিশিষ্ট সড়কের সম্প্রসারণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্য ও ছবি নিয়ে টেস্ট রিপোর্ট। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিরাজগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা। তাই উৎসবের আমেজ গোটা জেলায়। বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম পাড়ে 150 মেগাওয়াটের পিকিং পাওয়ার প্ল্যান্টের নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী জুনে কেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে। প্রকল্পের সংশ্লিষ্ট যে সমস্ত ডেভেলপমেন্ট কাজ, সেই কাজগুলো আমরা সম্পন্ন করছি। লোকসানের কারণে বন্ধ হয়ে যাওয়া কওমি জুট মিল পুনরায় চালুর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 36 কোটি টাকা ভর্তুকি দিয়ে মিলটি চালু করা হচ্ছে। জুট মিল লাভ করার কোনো লোকসান করার কোনো প্রশ্নই আসে না। 9 তারিখে শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে একটি বিজয় আমরা অর্জন করব। দীর্ঘ 4 বছর আমাদের এই মিলটা বন্ধ থাকার কারণে ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করেছি। এর বাইরেও এনায়েতপুরকে উপজেলা ঘোষণা, শিল্প পার্ক স্থাপন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নির্মাণ এবং যমুনার ভাঙন রোধে চৌহালি, শাহজাদপুর, কাজীপুর ও সদর উপজেলাকে স্থায়ীভাবে রক্ষার দাবি জানাবেন এখানকার মানুষ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করব যে সিরাজগঞ্জ হাট পয়েন্ট থেকে শুরু করে এই চৌহালি পর্যন্ত যদি নদী ড্রেজিং করা হয়, নদী যদি খনন করে নির্দিষ্ট তার গতিপথ সৃষ্টি করা যায়, তাইলে দুই পারে ভাঙন রোধ হবে। তাঁত শিল্প বাঁচাতে সুতার দাম কমানোর পাশাপাশি কারখানায় গ্যাস সংযোগের দাবিও রয়েছে শিল্প মালিকদের। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। বঙ্গবন্ধু তার দায়িত্ব পালন না করে পাক বাহিনীর কাছে আত্মসমর্পণ করায় জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা দিতে হয়, এমন মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। মাওলানা ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মহিলা দলের সভাপতি নুরি আরা সাফার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। এ সময় মির্জা ফখরুল দেশের বর্তমান পরিস্থিতিকে গুলোর সাথে তুলনা করেন। তার অভিযোগ, আওয়ামী লীগ নেতা কর্মীরা হিংস্র প্রাণীর মতো দেশকে অস্থিতিশীল করছে। দেশে যে কোনো সময় দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলেও তার আশঙ্কা। প্রমাণিত সত্য যে শহীদ জিয়া, সে অখ্যাত মেজর, তিনি সেদিন স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আর যার প্রতি দায়িত্ব ছিল, যার প্রতি এই জাতি আস্থা অর্পণ করেছিল,
শতকরা 99 জন মানুষ যাকে ভোট দিয়ে নেতা বানিয়েছিল, তিনি কিন্তু সেদিন সে দায়িত্ব পালন করতে পারেননি। তিনি সেদিন শত্রুদের কাছে আত্মসমর্পণ করে আমাদেরকে অসহায় অবস্থায় অন্ধকারে ভাসিয়ে দিয়েছে। আলাদা সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ ও আশুলিয়ার 6 জন নিহত হয়েছে। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটো রিকশার সংঘর্ষে মারা যায় 2 জন। পুলিশ কর্মকর্তারা জানান, যাত্রীবাহী অটো রিকশাটি কাঁচপুর ব্রিজের নিচে টার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী তিশা পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। আহত চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ভোরে ফতুল্লার কাশীপুরে মুন্সিগঞ্জগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে উঠে যায়। এতে এক যুবক নিহত হয়। এদিকে রাজবাড়ীর পাংশায় পদ্মা গড়াই এক্সপ্রেসের একটি বাস যাত্রীবাহী নসিমনকে ধাক্কা দিলে একজন নিহত হয়, আহত হয় 3 জন। এই ঘটনায় স্থানীয় জনগণ 1 ঘণ্টায় রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখেন। দুপুরে মানিকগঞ্জে বাস চাপায় সাইফুল ইসলাম নামে পুলিশের এসআই নিহত হয়। আসলে মারা গেছে আরেকজন। 3:21 সংবাদ। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর সৈয়দ মুদাসের আলী বলেছেন, অ্যান্টিবায়োটিক অপপ্রয়োগের জন্য ডাক্তার সহ উচ্চ পর্যায়ের সবাই দায়ী। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক জানান, গ্রাম থেকে শুরু করে শহুরে ডাক্তার সবার মাঝে অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা বেড়ে গেছে। এ বিষয়ে তিনি সবাইকে সতর্ক ও যত্নশীল হতে বলেন। একই সঙ্গে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে গুণগত মান বজায় রাখার তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী। সরকার গ্রহণ ক্ষমতা গ্রহণের পর একটি সুস্থ সবল জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য পেশাজীবী, বুদ্ধিজীবী, বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষাবিদ সহ শ্রেণীপেশার মানুষের মতামতের ভিত্তিতে একটি জাতীয় স্বাস্থ্যনীতি একেবারে আমাদের শেষ পর্যায়ে রয়েছে। অতি শীঘ্রই আমরা জাতির সামনে তুলে ধরতে পারব, যাতে এদেশের মানুষের সকল শ্রেণীর স্বাস্থ্য সেবা ব্যবস্থা উন্নত হয়। মেঘনার অব্যাহত ভাঙনে সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কয়েক হাজার মানুষ। নদী ভাঙন সারা বছর চললেও বর্ষায় তা আরো ভয়াল রূপ নিয়েছে। ভাঙন প্রতিরোধে নেওয়া হয়নি তেমন কোনো ব্যবস্থা। মনির হোসেনের ক্যামেরায় লক্ষ্মীপুর প্রতিনিধি ফেরদৌস নয়নকে সঙ্গে নিয়ে ফাল্গুনী দত্তের রিপোর্ট। কিছুদিন আগেও এখানেই ছিল স্কুল ঘর, ছাত্রছাত্রীদের কলকাকলিতে মুখরিত ছিল প্রাঙ্গণ। এর থেকে দূরে, যা এখন মেঘনা নদীরই অংশ, সেখানেই ছিল এই সহায় সম্বলীন মানুষগুলোর বসত, সংসার, গ্রাম, যা এখন কেবলই স্মৃতি। এছাড়াও এখনো সবকিছু হারানোর আতঙ্কে রয়েছে মেঘনাপাড়ের শত শত পরিবার। রাত জেগে পাহারা দিতে হয় মাথা গোজার ঘরটি, ভয় যে কোনো মুহূর্তে মেঘনার গ্রাসে বিলীন হয়ে যাবে সব। বাড়িঘর থেকে বহুতে গেছিল, সব বাড়ি হয়েছিল, বাস বিল্ডিং টিল্ডিং সব কিছু আছিল। সমস্যা কার ঘর দুয়ার নদী নালা থই, খুব মানুষ অনেক বিপদ নষ্ট হয়েছে। সরকারে মানে কোনো ব্যবস্থা না, আমার নদী ভাঙ্গা মানে বহুত কষ্ট করা করছি, পানি খাতে ডুবে আসিয়াছিলাম। এলাকার জনপ্রতিনিধি জানালেন, ভাঙন প্রতিরোধে বিভিন্ন সময়ে নেওয়া পদক্ষেপের কথা, আর বর্তমান সরকার আশ্রয়হীন এসব মানুষের পুনর্বাসনের উদ্যোগ নেবে বলেও মনে করেন তিনি। হাজার হাজার মানুষ যাদের একসময় গোয়াল ভরা গরু ছিল, ঘরে ধান ছিল, মেয়ের বিয়েতে হাজার হাজার লোক খাওয়াতেন, ওরা এখন বেড়ির উপরে বাস করেন। কিন্তু একদম ওদের মেয়েদের এখন পায়ের মধ্যে জুতো না, স্কুলে যেতে পারে না। মানসিকভাবে কষ্ট পাচ্ছি এলাকার জনপ্রতিনিধি হিসাবে। বর্তমান সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, পানি সম্পদ মন্ত্রীর কাছে, সংসদে যে কবার গিয়েছি প্রত্যেকবারই কথা বলেছি। রামগতি উপজেলার চরালগি, চররমিস, বড়খেরি সহ ভাঙন কবলিত ইউনিয়নের বাঁধ নির্মাণ সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, জানান জেলা প্রশাসক। এইখানে রায়পুর থেকে শুরু করে রামগতি পর্যন্ত প্রায় 100 কিলোমিটার নদী ভাঙন এলাকা। নদী ভাঙনের কারণে এখানে অনেক লোক গৃহহীন হচ্ছে, সামাজিক সমস্যা তৈরি হচ্ছে। তো নদী ভাঙন রোধ করা হয়তো সম্ভব না, এটা হয়তো বিভিন্ন প্রিভেন্টিভ মেজার নিলে কিছুটা কমানো সম্ভব। আমরা চেষ্টায় আছি এটা ভাঙন যাতে রোধ হয়। পানি উন্নয়ন বোর্ডের সাথে ইতিমধ্যে আমরা কথা বলেছি, মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, তারা আশ্বস্ত করেছেন ভাঙন রোধে তারা কার্যকরী পদক্ষেপ নেবেন। আর কত মানুষের সহায় সম্বল কেড়ে নিয়ে থামবে এই স্রোতস্বিনী মেঘনা, তার উত্তর জানে না কেউ। লক্ষ্মীপুরের রামগতি থেকে ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন।
বাংলাদেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় সহায়তা দিতে প্রস্তুত মার্কিন সরকার। কক্সবাজারের টেকনাফে যুক্তরাষ্ট্রের অর্থায়নে নির্মিত বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করতে গিয়ে দেশটির রাষ্ট্রদূত জেমস এফ মোরিয়াটি একথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের দুর্যোগকালীন মানবিক সাহায্যের জন্য বিশ্বের সব উন্নত দেশকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে তিনি হামিদিয়া প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও স্কুলের প্রতিষ্ঠাতা হাজী হামিদ হোসেন উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রদূত স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন ও ক্লাসরুমে তাদের সঙ্গে কিছু সময় কাটান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লিবিয়ার যুদ্ধ বিধ্বস্ত শহর মিসরাতায় গাদ্দাফি বাহিনী মানব ঢাল ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ন্যাটো। এদিকে অস্ত্র কিনতে তেল রপ্তানি শুরু করেছে বিদ্রোহীরা। মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে পাঠানো চিঠিতে যুদ্ধ বন্ধে গাদ্দাফির আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে পুনরায় তেল সমৃদ্ধ বেগরা শহরের দখল নিয়েছে বিদ্রোহীরা। জাবের কাজের রিপোর্ট। গাদ্দাফিপন্থীরা মিসরাতা শহরকে জোট বাহিনী দখলদারি হাত থেকে বাঁচাতে মানব ঢাল তৈরি করছে বলে অভিযোগ ন্যাটোর। বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে ন্যাটো সবকিছু করবে বলে জানানো হয়। অস্ত্রসহ অন্যান্য সরঞ্জাম কিনতে কাতারের মধ্যস্থতায় তেল রপ্তানি শুরু করেছে বিদ্রোহীরা। পূর্বাঞ্চলীয় তবরুক তেল বন্দর থেকে রপ্তানি হচ্ছে এই তেল। লিবিয়ায় হামলা অব্যাহত রেখেছে স্পেন ও নেদারল্যান্ডস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে পাঠানো এক চিঠিতে লিবিয়ার এই সহিংসতাকে অন্যায় যুদ্ধ উল্লেখ করে তা বন্ধে গাদ্দাফির আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন হিলারি ক্লিন্টন। তিনি বলেন, গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতেই হবে। First, with respect to the letter you referred to, I think that Mr. Gaddafi knows what he must do. ব্রিটিশ বিমান লিবিয়ার সিরির তেল ক্ষেত্রে হামলা চালিয়েছে বলে অভিযোগ গাদ্দাফির প্রশাসনের। আর ন্যাটো বিশ্বকে ভুল তথ্য সরবরাহ করছে বলে জানানো হয়। Unfortunately, this misinformation given to the NATO and the coalition forces. অন্যদিকে লিবিয়ার সহিংসতার কারণে মিশর সীমান্তে দিন দিন বেড়েই চলেছে শরণার্থীর সংখ্যা। খাবার ও পানির সংকটের কারণে চরম দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে তাদের। জাবের গাজী, 21 টেলিভিশন। এবার খেলা খবর। ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার দেয়া 309 রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বিসিবি একাদশ। শেষ খবরে তাদের সংগ্রহ 2 উইকেটে 80 রান। দলীয় 12 রানের মধ্যে 2 ওপেনার মিঠুন আলী এবং রনি তালুকদারের উইকেট হারায় বিসিবি একাদশ। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল জনসন নেয় উইকেট দুটি। এর আগে ব্যাট করতে নেমে দলীয় 31 রানে ওয়াটসনের উইকেট হারায় সফরকারীরা। তবে হার্ডিং, পন্টিং, হাসি এবং অধিনায়ক ক্লার্কের হাফ সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় অজিরা। বাংলাদেশের পক্ষে শুভাগত হোম নেন 2টি উইকেট। 9 এপ্রিল বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলবে অস্ট্রেলিয়া। 11 এবং 13 এপ্রিল বাকি দুটি ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। সেমিফাইনালে বার্সেলোনা মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের এবং জার্মানি ক্লাব শালকের বিপক্ষে লড়বে ম্যান ইউ। বুধবার ইউক্রেনের শতভাগী দনেস্ককে 5-1 গোলে পরাজিত করেছে বার্সেলোনা। অন্যদিকে রুনির গোলে চেলসিকে 1-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। বহুদিন ধরে সমালোচনার মুখে পড়া রুনির গোলে দল জয় পাওয়ায় তার উপর সন্তুষ্ট কোচ অ্যালেক্স ফার্গুসন। এরই সাথে শেষ করছি বেলা 3টার 21 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার। পুঁজিবাজারে কারসাজির ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট পেশ, এসএসসিকে ব্যর্থ উল্লেখ করে পুনর্গঠনের সুপারিশ। শুধু বিদেশে রপ্তানি নয়, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দেশের বাজারে চাহিদা মেটাতে উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। মিসরাতায় মানব ঢাল ব্যবহার করছে গাদ্দাফি বাহিনী, ন্যাটোর অভিযোগ যুদ্ধে বন্ধে গাদ্দাফির আহ্বান প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ অন করুন www.ecusa-tv.com ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।